আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ ভালো নেই। বাংলাদেশ কেমন আছে? চলুন আমরা কথা বলি। এই মুহূর্তে যে সংগঠনটি, যে দলটি, মুক্তিযুদ্ধের সূচনা যাদের যে দলটির দ্বারা হয়েছিল, এবং সবচাইতে বেশি যে দলটি এবং যে দলের যার কারণে আমরা আসলে দেশটা পেয়েছি, সেই দলের প্রধান মুক্তিযোদ্ধা, যার হাত ধরে যার ডাকে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সমগ্র মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আজকে ভীষণভাবে বিপর্যস্ত, কোণঠাসা অবস্থার মধ্যে আছে। সেই কারণে সেই দলের একজন, আওয়ামী লীগের একজন আম, রাজনৈতিক নেতা এবং সাংগঠনিক সম্পাদকের সাথে আমরা কথা বলবো। ওনাকে আজকে অতিথি করে নিয়ে আসার অর্থ হচ্ছে, গত এক বছরে আওয়ামী লীগের এবং বাংলাদেশের আম, অবস্থা কি, যে সেটা তো জানি আমরা সবাই, আবারও একটু জানবো, এবং ভবিষ্যতে আসলে আমরা কি করব, আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো, সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে উম, যুক্ত হয়েছেন আবু সাইদ আল মাহমুদ স্বপন। তিনি সাংগঠনিক সম্পাদক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন। তিনি একজন ভেটারান পলিটিশিয়ান। স্বপন ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানি আপনি, আপনারা, আমরা সবাই ভালো নেই। তো কেমন আছেন সেই প্রশ্ন আর না করি, আমি সরাসরি কথায় চলে যাই, আমাদের আলোচনায় চলে যাই। স্বপন ভাই, গত জুলাই থেকে ধরলে এক বছরই হয়ে গেল। বাংলাদেশের অবস্থা, সবচাইতে বেশি ভিকটিম যারা, সেটা হচ্ছে আপনার সংগঠন, আপনার দলের মানুষ, এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজকে বিপন্ন, বিপর্যস্ত। এই যে গত 10 মাসে, আমি যদি ভুল না করি, হয়তো আমার ভুল আছে, কিন্তু আপনি ঠিক করে দিয়েন আমাকে। একটা কথা, বিরোধী পক্ষ এবং এক পক্ষ আছে যারা এখন ইউনূস গভর্নমেন্টকে খুশি করার জন্য বলে আওয়ামী লীগ পলায়ে গেছে, পলাতক আসামি। কিন্তু যতদূর আমি জানি, বর্তমানে আজকে এই মুহূর্তে হয়তো কোথাও, মানে গোটা বাংলাদেশে অ্যারেস্ট হচ্ছে, মামলা হচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, স্থানান্তরিত হচ্ছে মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীরা, এবং 101 জন এমপি জেলখানাতে আছে। জেলখানাতে আছে প্রায় 3.5 লক্ষর উপরে নেতাকর্মী, এবং শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সবাই একটা জেলখানাতে তো আছে এবং পালিয়ে বেড়াচ্ছে। সেই প্রেক্ষিতে যদি চিন্তা করেন, গত 10 মাসে কিন্তু বাংলাদেশে ভয়াবহ অবস্থা। এবং এটা এটা সত্যি ঘটনা, ফলস ন্যারেটিভ করার দরকার নেই। কিন্তু যারা বিদেশে আওয়ামী লীগের যারা আছেন, যারা আপনারা অবস্থার কারণে চলে আসছেন, তাদের কথা বলছি না, কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী, সাপোর্টার, কর্মী, সমর্থকরা আছে বাংলাদেশ, বিদেশে তারা থাকতেন। তো আপনারা তো কোনো সত্যি ঘটনাটাকে কি মানুষের কাছে সেভাবে প্লেস করার মতো অবস্থায় যেতে পারছেন মনে করছেন? আপনাকে ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন এবং বাংলাদেশে এখনকার একটি চিত্র জাতির সামনে উপস্থাপন করে ফেলেছেন অলরেডি। আহ এখানে বলতে আমার কোনো দ্বিধা নেই যে নিঃসন্দেহে গত 11 মাসে যে সময়টি, এই সময়টিতে আওয়ামী লীগ যেভাবে ঘুরে দাঁড়ানোর আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সেই আকাঙ্ক্ষিত ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। এটি এটি নির্মোহ সত্য কথা। কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে বা টোটাল আওয়ামী লীগ পালিয়ে গেছে। একটি বিশেষ প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, জগৎ বিখ্যাত উন্নয়নবিদ জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। আসলে তিনি পালিয়ে যাননি বা তিনি জীবন বাঁচাতে পালিয়ে যাননি, তার আকাঙ্ক্ষা ছিল তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি লড়াই করবেন। তিনি কখনো মাথা নত করবার মানুষ নয়। কিন্তু একটা প্রেক্ষাপটে আপনি জানেন বা সবাই জানে, যখন যিনি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান থাকেন, তিনি একটি প্রোটোকলের মধ্যে আবদ্ধ থাকেন এবং তাকে সশস্ত্র বাহিনীর একটি বিশেষ মানে বিশেষায়িত গ্রুপ বা এসএসএফ, তাকে নিরাপত্তা প্রদান করেন, সরকার প্রধান রাষ্ট্রপ্রধান উভয়কেই।
এবং এক্ষেত্রে ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতাও, মানে এই মানে চলাফেরার সিদ্ধান্ত, অন্য না, চলাফেরার সিদ্ধান্ত নেবার ক্ষমতাও আহ ওই সমস্ত ব্যক্তির থাকে না। এবং একটা প্রেক্ষাপটের মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা আহ অনেকটা বলপূর্বকই জয়তী শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি আসতে বাধ্য হয়েছেন সেই প্রেক্ষাপটে। এরপরে ওই সময় কিন্তু আওয়ামী লীগের সকল নেতাকর্মী দেশে ছিলেন, আর নেতারাও দেশে ছিলেন। খুব কম দু চারজন নেতা হয়তো রুটিন কাজে দেশের বাইরে ছিলেন। এছাড়া যেহেতু আন্দোলন চলছিল, যেমন আমিও, জাতীয় সংসদের অধিবেশন ছিল পুরো জুন মাস ধরে, জুলাই মাসে জাতীয় সংসদের অধিবেশন 3 তারিখে শেষ হয়। আমি নিজেও 4 তারিখে ইউকেতে গিয়েছিলাম, এবং ইউকেতে যাওয়ার পরে আমি, আমার ফেরার কথা ছিল 1 মাস পরে, কিন্তু আমি আর্লি ফিরে গেছি দেশের এই অবস্থার জন্য। তো আমাদের সবারই আকাঙ্ক্ষা ছিল আমরা দেশে থেকে, কারণ আমরা রাজনীতি করি, আমরা বিরোধী দলের রাজনীতি করেই অভ্যস্ত বেশি। আমরা আমরা তৈরি হয়েছি বিরোধী দলের রাজনীতি থেকে, এবং যখন আমরা রাজনীতি হাতে খড়ি আমাদের, তখন আমরা স্বপ্নও দেখিনি যে এত দীর্ঘকাল আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। হ্যাঁ, এবং আওয়ামী লীগের হাত দিয়ে দেশের এত বড় উন্নয়ন এবং মানব কল্যাণ সাধিত হবে, এতটা স্বপ্ন আমরা দেখিনি, মানে এত স্বল্প সময়ে হবে। হ্যাঁ, টার্গেট তো বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নের টার্গেট আমাদের রয়েছে, কিন্তু এই টার্গেট এত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা প্রত্যাশাও করিনি। তো আমরা দেশ থেকে পালিয়ে যাব বা দেশে থাকবো না, এই ধরনের চিন্তা কখনোই করিনি। কিন্তু তখন দেখা গেল যে দেশে বিচার ব্যবস্থা পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হলো। এমনকি সুপ্রিম কোর্ট, যেটা হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল, সেখানে পর্যন্ত মব সন্ত্রাস করে একসঙ্গে পুরো অ্যাপিলেট ডিভিশনকে ভ্যানিশ করে দেওয়া হলো। এবং প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতি ছাড়া বাকি সবাই পদত্যাগ করতে বাধ্য হলেন। এটা হুম, তো, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি, এবং বাংলাদেশেও না। এর আগে অনেকবারই সরকার পরিবর্তন হয়েছে, আন্দোলনেও সরকারের পতন হয়েছে। এরশাদ সাহেবের পতন হয়েছে, বেগম খালেদা জিয়ার পতন হয়েছে 2001 1996 সালে। তো ফলে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে, কিন্তু এ ধরনের বিচার বিভাগ নিয়ে, আইন অঙ্গন নিয়ে কখনোই কোনো এই ধরনের ঘটনা ঘটেনি, মানে এত ন্যাক্কারজনক, এত প্রতিহিংসামূলক, এবং এত আপনার অসাংবিধানিক বেআইনি কার্যক্রম কখনো হয়নি। তো বিচার বিভাগ পরিপূর্ণভাবে দখল হয়ে গেল, কোথাও কোনো জামিন নেই, কোনো অ্যাডভোকেট আমরা খুঁজেও পাই না আমাদের জন্য দাঁড়ানোর জন্য। এই প্র্যাকটিসটা কখনো ছিল না। অ্যাডভোকেট সাহেবরা বা উকিল সাহেবরা বা মুক্তার সাহেবরা, আগে মুক্তার সাহেব ছিলেন অনেকেই, তারা কিন্তু ব্রিটিশ আমল থেকেই পলিটিক্সে বেশ সক্রিয়। আইনজীবীরা পলিটিক্সে বেশ সক্রিয়, এবং একটা সময় অধিকাংশ জায়গায় আইনজীবীরাই নেতৃত্ব প্রদান করতেন, তারা বিশেষ করে জেলা, মহকুমা, থানা লেভেলে। তো সেখানে বহুমত ছিল, বারে বহুমতের আইনজীবীরা একসঙ্গে বসে তারা প্র্যাকটিস করেন, তারা বাদানুবাদ করেন। তো সেখানে প্রত্যেকটা জেলায়, মানে আওয়ামী ঘরানার সমস্ত আইনজীবীকে, যারা আওয়ামী লীগের কোনো মানুষ বা নিরপেক্ষ ঘরানার সমস্ত আইনজীবীকেই মামলা আসামি করা হলো। যারা একটু দাঁড়াতে গিয়েছে তাদেরকেই মামলা আসামি করা হয়েছে, তাদেরকেই থ্রেট করা হয়েছে। নিরপেক্ষ আইনজীবী যারা আছেন, যারা কোনো দল করেন না, তাদেরকেও যখন আমরা আইনজীবী হিসেবে নিয়োগ করার জন্য চেষ্টা করেছি, পুলিশ তাদেরকে থ্রেট দিয়েছে যে আপনি যদি আহ আওয়ামী লীগের কারো পক্ষে দাঁড়ান, আপনাকে কিন্তু, কারণ মামলার তো কোনো শেষ নেই। এত আজগুবি মামলা পৃথিবীতে আর কোথাও কখনো হয়নি। মানে এক একটা মামলা আপনারা তো এখন দেখছেন, যিনি নিহত হননি তিনি শহীদ হয়েছেন, হ্যাঁ, যার গায়ে আঁচড় লাগেনি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। হ্যাঁ, একই ব্যক্তি একাধিক জায়গায় একই সময় নিহত হয়েছেন, একই সময় আহত হয়েছেন, ঢাকায়ও একই সময় আহত হয়েছেন, চট্টগ্রামে একই সময় আহত হয়েছেন। চট্টগ্রাম। হ্যাঁ, তো এরকম তো অনেক গায়েবী মামলা, এবং এইসব মামলা অজ্ঞাতনামা প্রচুর আসামি, সেখানে আইনজীবীদের আসামি করা হচ্ছে। তো ফলে আমাদের আইনের আশ্রয় নেওয়ার ন্যূনতম কোনো জায়গা নেই, ন্যূনতম। এবং আইন আইন কখনো কি এটা শুনেছেন যে আদালতে দাঁড়িয়ে অভিযুক্ত, আদালত তো নিরাপদ জায়গা, জেলখানা তো নিরাপদ জায়গা, এটা রাষ্ট্রের সম্পদ, এবং আদালত পাড়ায় এবং জেলখানায় যিনি থাকবেন তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একটা মানুষ খুনি হলো, যখন তিনি জেলখানায় থাকবেন, তখন সেই মানুষটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। একটা মানুষ খুনি হলো,
ধর্ষণকারী হলো, চরম জঘন্য অপরাধী হলো, যখন তিনি আইনের হাতে আত্মসমর্পণ করবেন, হাজিরা দিবেন, তখন তার নিরাপত্তার দায়িত্ব তো রাষ্ট্রের। সেখানে কালো কোট পরিয়ে রেখে কিছু মাস্তান, কিছু গুন্ডাকে কালো কোট পরিয়ে রেখে এক একজন সম্মানিত রাজনৈতিক নেতাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শাহরিয়ার কবিরের মতো মানুষ, তুরিন আফ্রিজের মতো হ্যাঁ বিখ্যাত আইনজীবী, তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে অপমানিত করা হচ্ছে, ফলে আইনের সামনে দাঁড়ানোর বা আইনের আশ্রয় নেবার আমাদের কোনো সুযোগ নেই, যারা বিভিন্ন পর্যায়ে নেতা এমপি ছিলাম। ফলে আমরা অনেকেই কৌশলগত কারণে দেশান্তরী হতে বাধ্য হয়েছি। কারণ আমি দীর্ঘদিন কারাগারে থেকে আমি তো জাতির জন্য, দলের জন্য কিছু করতে পারবো না। বরং আমি যদি একটা সেফ এক্সিট নিয়ে সেখান থেকে ট্রাই করি, তাহলে তো আমি দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য করতে পারবো। সেই প্রেক্ষাপটে আমাদের আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা অনেক এমপিরা আমরা বাধ্য হয়েছি কৌশলগত কারণে দেশান্তরী হতে। এবং দেশান্তরী হয়ে যখন একটি গ্লানিকর জীবন যাপন করে, সেটি মোটেও সুখকর নয় এবং সেটি মর্যাদারও নয়, এটি অমর্যাদার বিষয়। তো আমরা একটি অমর্যাদাকর অবস্থায় আছি। এই অবস্থায় থেকেও আমাদের প্রয়াস হচ্ছে, যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু এই দেশের মানুষের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, 30 লক্ষ মানুষ জীবন দিয়ে একটি রাষ্ট্র আমাদের জন্য দিয়ে গেছেন, আমাদের পূর্ব প্রজন্মরা। এবং সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে, এই রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু পশ্চিমা বিশ্বের আহ প্রত্যাশার বিপরীতেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এটি আমরা ইতিহাস সবাই জানি। এবং জাতিসংঘ 1971 সালের 14ই ডিসেম্বর পর্যন্ত আহ বাংলাদেশে বাংলাদেশের ভাগ্য নিয়ে এক ধরনের ছিনিমিনি খেলতো। জাতিসংঘের সাধারণ পরিষদের মিটিং এও কিন্তু সেটা চলছিল, সবাই সেটা চলছিল, এবং উদ্ভট উদ্ভট সব প্রস্তাব সেখানে আলোচিত হচ্ছিল, আপনারা সবাই জানেন। এবং একই এই মিটিং চলা অবস্থায় খবর আসে যে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা বাংলাদেশ বাংলাদেশে অভ্যুদয় হয়েছে, এখনো আলোচনা করে লাভ নেই। তো সেই অবস্থায় আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমরা একটু র্যাপ করি এই প্রশ্নটার। জি। আমার প্রশ্ন ছিল, উম, আওয়ামী লীগের যে ন্যারেটিভস যে সেট করে মানুষের মাথায় যে ন্যারেটিভস গুলো সেট করেছিল, এবং এখন কিন্তু একটা ন্যারেটিভস ওরা সেট করার চেষ্টা করছে, আওয়ামী লীগ পলায় গেছে, আওয়ামী লীগ নাই দেশে, আওয়ামী লীগ পলাতক। এবং আপনি বলেছেন, একটা ওভারভিউ দিয়েছেন যে কিভাবে কিরকম অবস্থায় একটা উকিল নিয়োগ করা যাচ্ছে না, হুম। যাকে পাচ্ছে তাকে ধরছে, ইভেন তো নিরপেক্ষ উকিলও নিয়োগ করা যাচ্ছে না, কোনো বার অ্যাসোসিয়েশন না বলে কিছু নাই, কোনো কিছুই এখন নেই, আমরা সবাই জানি। সেই কথা যদি আমরা চিন্তা করি, যারা আমরা বিদেশে আছি, যারা পক্ষের আছি, বিদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, আমরা জনগণকে কি বোঝাতে, আওয়ামী লীগ কি এখনো পর্যন্ত 11 মাসে কোন পদ্ধতিতে, আমরা দৃশ্যমান কোনো কিছু দেখছি না যে এই মেসেজটা, সত্যি ঘটনাটাই ভালো করে সার্ভ করা, যে না এই হচ্ছে দেখো, যে কোনো একটা ন্যারেটিভস আমরা কিন্তু দিতে পাচ্ছি না যেটা সত্যি, ফলস না। দেখুন, হ্যাঁ দেখুন, আওয়ামী লীগের সঙ্গে অন্য আওয়ামী লীগ বিরোধী কিছু রাজনৈতিক দলের মৌলিক পার্থক্য আছে। জি। সেটি হচ্ছে যে তারা ন্যারেটিভ সেট করেছে হচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে। ভিত্তি করে। এবং সেই ন্যারেটিভে কিছু মানুষ বিশ্বাস করেছে, সকল মানুষ বিশ্বাস করেনি। এবং যারা বিশ্বাস করেছেন, তাদের মধ্যে একটি বড় অংশ, যাদেরকে সারাদিন যদি আওয়ামী লীগ সেবা করে, সারাদিন যদি তাদের মুখে খাবার তুলে দেয়, দুধ ভাত তুলে দেয়, হ্যাঁ, তবুও তাদের মন কখনো ভরানো সম্ভব নয়। সম্ভব না। এবং তারা প্রকৃতিগতভাবেই বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী আমরা যারা আছি, আমাদেরকে মন থেকে তারা খুব ঘৃণা করে। কেন করে? আমাদের অপরাধ, আমরা তাদের স্বাধীন পাকিস্তান ভেঙে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এই যে স্বাধীন পাকিস্তান ভাঙ্গা হয়েছে, সেই পাকিস্তানের প্রতি মনে প্রাণে যাদের এক ধরনের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, হ্যাঁ, দুর্বলতা, এই মানুষগুলি কখনোই আওয়ামী লীগকে আপনার পছন্দ, সারাদিন ভালো কাজ করলেও এর মধ্যে একটি খুঁত খুঁজে বের করবে। এই যে এই অংশটি
বাংলাদেশে একটা শক্তিশালী অংশ, তাদের কাছে অর্থ আছে, বিত্ত আছে, প্রতিষ্ঠান আছে, এবং তাদের আপনার হচ্ছে গিয়া মগজ ধোলাই করবার মতো আরেকটি বড় উপাদান আছে, ধর্ম। এবং তারা ধর্ম এই, এবং অর্থ দুটোই তাদের হ্যাঁ, আছে। দুটোকে মিলিয়ে তারা বেশ কিছু মানুষকে বিভ্রান্ত করে। আর অন্যান্য রাজনৈতিক দল অনেকেই আছেন যাদের জন্ম হয়েছে রাষ্ট্র ক্ষমতায় থেকে, এবং রাষ্ট্রীয় সুবিধাদি বন্টন করে এইসব রাজনৈতিক দলের জন্ম হয়েছে। তো তাদের সঙ্গে আওয়ামী লীগের মৌলিক পার্থক্য রয়েছে। আওয়ামী লীগ কোনো ন্যারেটিভ জাতির সামনে উপস্থাপন করতে পারেনি এখনো, বা করেনি। কারণ আওয়ামী লীগের কর্মকৌশলটির সঙ্গে এই ন্যারেটিভের বিষয়টি বা এই মিথ্যাচারের বিষয়টি যায় না। আওয়ামী লীগের সঙ্গে মানুষের সম্পর্ক আত্মার। যে মানুষটি কৃষক, মাঠে মাঠে ফসল ফলান, সেই মানুষটির শরীর থেকে যে বিন্দু বিন্দু ঘাম ঝরে ঝরে যায়, সেই ঘামের মধ্যে যখন আপনার সূর্যালোক প্রতিবিম্বিত হয়, যখন চকচক করে ওঠে, সেই যে শক্তিটা উৎপাদিত হয়, সেই শক্তিটাই আওয়ামী লীগের শক্তি। তার থেকে আওয়ামী লীগ তৈরি হয়েছে। ফলে কৃষকের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা আত্মার সম্পর্ক। দিনমজুর, শ্রমিক, মাঝি, আপনার ছোট ব্যবসায়ী, ঘুটে কুরানি, পরিবহন শ্রমিক, প্রত্যেক সেক্টরের মানুষ, এমনকি যারা মাঠে কাজ করেন, প্রকৌশলী, ঠিকাদার, সাব কন্ট্রাক্টর, আপনার ক্ষুদ্র বিক্রেতা, সরবরাহকারী, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আজকে প্রকৃতভাবে অনুধাবন করতে পারছেন তারা কি হারিয়েছেন, এবং তারা 11 মাস আগে কোথায় ছিলেন, আজকে কোথায় আছেন। এই যে মানুষ তার ভেতর থেকে অনুভব করছেন। আমি মানুষকে একটি, দেখুন, মিথ্যা ক্ষণিকের, সত্য চিরন্তন, সূর্যালোক চিরন্তন। একটা মানুষকে আমি যা বোঝাচ্ছি বা আমি যা তার সামনে তুলে ধরছি, সেই মানুষটি কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য হয়তো আমার সুন্দর কথায়, আমার মিথ্যা ন্যারেটিভে, আমার চটকদার কথায় ক্যামোফ্লেক্স হয়ে তিনি হয়তো ধারণ করতে পারেন সেটাকে। কিন্তু যখন তিনি ভুক্তভোগী হবেন, যখন তার চোখের সামনে সবকিছু সত্য উন্মোচিত হবে, ভিতর থেকে যখন তার পরিবর্তন হবে, সেই পরিবর্তনটি অনেক বড় পরিবর্তন। এবং রাজনীতিতে সময় একটা বড় বিষয়। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। সময় একটি বড় বিষয়। তো আমি যদি 5ই আগস্টের পরেই আমরা যদি মনে করতাম যে আমরা আমরা একেবারে ডিজিটাল মিডিয়া দিয়ে ন্যারেটিভ দাঁড় করিয়ে এটা করে ওটা করে আমরা অনেক কিছু করে ফেলবো, এটি আসলে আমাদের আওয়ামী লীগের সঙ্গে যায় না। আওয়ামী লীগের সঙ্গে যে জিনিসটা যায়, এবং যে জিনিসটা আপনার এখানে আপনি খেয়াল করবেন, আপনার যারা দেশে আত্মীয় স্বজন আছেন, যারা রাজনীতি করেন না, যারা আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি বা কোনো দল করেন না, একদম সাধারণ নাগরিক, তিনি যে যে পেশারই হন, যিনি শিক্ষক হন, কখনো শুনেছেন? আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে তো বহুমতের রাজনীতির চর্চা হয়, শিক্ষকরা বহু রাজনৈতিক দলের আদর্শের সঙ্গে সম্পৃক্ত। কোনোদিন প্রতিপক্ষ রাজনৈতিক দলে কোনো শিক্ষককে কোনো শিক্ষার্থী অপমান করেছে? এই ধরনের ঘটনা কি ঘটে? খুব রেয়ার ঘটনা। এ ধরনের ঘটনা ঘটলে, যদি কখনো কোনো শিক্ষকের সঙ্গে কোনো ছাত্র অসদাচরণ করে, তখন কিন্তু শিক্ষকরা দলমত নির্বিশেষে এক হয়ে ওই ছাত্রের বিরুদ্ধে পানিশমেন্টটা দেয়। এটি কিন্তু, এই শিষ্টাচারটি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল। আমাদের সময়ও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা দেখেছি। সকল সকল মতের শিক্ষকরা মিলেই কিন্তু এটি করেন। আজকে শিক্ষকদের যেভাবে অপমান করা হয়েছে ছাত্রদের দ্বারা, এরপরে কি মানুষের সামনে ন্যারেটিভ তুলে ধরার দরকার আছে? স্বপন ভাই, এখানে ন্যারেটিভস ওরা তুলে ধরেছে। হুম, আমি এটাই দর্শ আমি আমরা যেহেতু শো করি, তো হুম, অনেক ধরনের ফিডব্যাক পাই। তো হুম, কিছু জিনিস আছে, আপনি যখন শুনতে থাকবেন তখন ওইটাকেই সত্যি মনে হবে যেটা হয়েছে। অবশ্যই জনগণ বিভ্রান্ত হয়েছে, এই যে তারা জুলাই, যে আমরা বলি প্রহসন, কেউ বলে ষড়যন্ত্র, আবার ওরা অনেক নাম দেয়। কিন্তু জুলাইতে অনেকগুলো ছাত্রছাত্রী যারা এখন আসলে সরে গেছে, ছাত্রছাত্রীদেরকে তো তারা দেশের গান গেয়ে, বঙ্গবন্ধুর কথা বলে, বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করে তারা এই আন্দোলনে এনেছিল। এনেছিল কি, হ্যাঁ, শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করাতে হবে। তারপরে তারা তাদের আসল চেহারাটা বের করেছে, এবং তারা টার্গেট করেছিল শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে।
সেখানে তারা বঙ্গবন্ধুকে কিন্তু বাইরে রেখেছিল, মুক্তিযুদ্ধকে বাইরে রেখেছিল। যারা তাদেরকে স্টুডেন্টদেরকে ব্যবহার করেছে, তারা এটা খুব সুচারুভাবে করেছে এবং বহু বছর ধরে আপনাদের 16 বছরের 15 বছর 7 মাস টু বি এক্স্যাক্ট আপনারা ক্ষমতায় ছিলেন। সেই সময়কালটাকে ব্যয় করে আপনারা যে 3G 2G 5G 4G টেকনোলজিকে উন্নয়ন করেছেন, সেই টেকনোলজি ব্যবহার করে, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না স্বপন ভাই, আপনাদেরকে না ইউজ করে। শুধু না শুধু সেই টেকনোলজি নয়, আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে, আমাদের আপনাদের প্ল্যাটফর্ম ইউজ করে, আমাদের মানে দলকে আপনাকে ব্যবহার করে। সর্বতোভাবে ব্যবহার করে। তার মানে কি আওয়ামী লীগের যে যে আপনি বললেন, খুব সুন্দর একটা কথা যে আওয়ামী লীগ জনগণের মানুষ, জনগণের সাথে থাকে। জনগণ এবং আওয়ামী লীগ এটা আলাদা কোনো বিষয় না, জনগণ বুঝতে পারছে। এবং একটা সাধারণ জনগণ আহ এর ভেতরে যে আওয়ামী লীগ আছে, সেই আওয়ামী লীগকে কেউ কখনো বের করতে পারবে না, এবং জনগণ আসলে এখন খারাপ আছে, এটাই সত্যি। আমার কথা হচ্ছে যে তাহলে আপনাদের কৌশলটা কি হবে? আপনারা কি অপেক্ষা করবেন আরো এরকম হতে থাক? না, আমরা আমরা অবশ্যই প্রত্যাশা করি না যে আরো এরকম হতে থাক। কারণ আমরা ক্ষমতায় থাকি আর না থাকি, আওয়ামী লীগ জনগণের দল। এবং হুম। সবচেয়ে বড় কষ্ট তখন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা রয়েছেন। সাধারণ নাগরিক যারা, তারা অন্তত শারীরিকভাবে ততটা অনিরাপদ নয় যতটা অনিরাপদ আমাদের নেতাকর্মীরা। তো আমরা তো প্রতিনিয়তই এটা ভুক্তভোগী, সুতরাং আমরা চাই না এটি দীর্ঘায়িত হোক। কিন্তু এর জন্য আমাদের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বটি আমাদের একটু সময় লাগছে, আমাদের প্রস্তুতি চলছে। এবং আজকে যে বিষয়টি 5ই আগস্টে বা জুলাই যে আন্দোলন, যে আন্দোলনের ন্যারেটিভ গুলো দাঁড় করানো হয়েছিল, সেখানে বঙ্গবন্ধুকে ঊর্ধ্বে তুলে রেখে বঙ্গবন্ধুর ইমেজকে, বঙ্গবন্ধুর ভাষণকে, বঙ্গবন্ধুর কোটেশনকেও তারা ব্যবহার করেছিল। ব্যবহার সেখানে করেছে। সেখানে সেখানে প্রকৃতপক্ষে তাদের প্রথম যে মানে টার্গেট ছিল, সেই টার্গেটটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকেই বিতর্কিত করা। কারণ এর কারণটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তার ইমেজ এমন ভাবে বিল্ড আপ হয়েছিল, এবং তার তার ভেতরে যে জাতির জনকের কন্যা হিসেবে যে অন্তর্নিহিত শক্তি, তার তার প্রতি মানুষের যে আস্থা, এটা তাকে, তার প্রতি মানুষের যে বিশ্বাস, অন্ধবিশ্বাস, তাকে বিতর্কিত করতে না পারলে তাদের মূল কাজটি মানে অর্জিত হবে না, মানে বাংলাদেশকে ব্যর্থ করা সম্ভব না। কারণ এই একটি মানুষই বাংলাদেশকে এমন ভাবে এগিয়ে নিচ্ছেন যে একেই মূল টার্গেট করতে হবে। তারা টার্গেট ওইভাবেই করেছে, কিন্তু প্রথমে তারা একটি পপুলার ইস্যুকে সামনে নিয়ে কাজটি করেছে। সেটি হচ্ছে, ইস্যুটা ছিল হচ্ছে কোটা। এবং এই জায়গাটি 18 সালে একবার আমরা সলভ করেছিলাম। হুম। এটি নতুন করে আবার আসাটা এবং এটি দীর্ঘায়িত হওয়াটা, এটি আমাদের জন্য কৌশলগত কারণে এক ধরনের বুমেরাং পরিস্থিতির সৃষ্টি করেছে। দেখা যাচ্ছে যে বিষয়টা সলভের জায়গায় গেছে, তখন কিছু কিছু ব্যক্তি রাষ্ট্রযন্ত্র এত দুর্বল নয়, রাষ্ট্রযন্ত্র এই নয়, রাষ্ট্রযন্ত্র এত অনেক সবল, এই ধরনের অনেক কথাবার্তা বলে আপনার বিষয়টাকে প্রলম্বিত করেছেন, যাতে করে তাদের মূল উদ্দেশ্যটি সাধিত হয়। এবং তারা তারা খুব ক্ষমতার কাছাকাছি ছিলেন, তারা রাষ্ট্রযন্ত্রের খুব কি পয়েন্টে বসেছিলেন। তো এইভাবেই করা হয়েছে। ঠিক এ কারণেই তাদের দরকার ছিল লাশ। লাশ ছাড়া আন্দোলন জমে না। জমানা। হ্যাঁ। তো এটা তো আওয়ামী লীগের চেয়ে ভালো কেউ জানে না, কারণ আওয়ামী লীগ তো দীর্ঘদিন আন্দোলন করে এই জায়গাটা এসেছে। তো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আওয়ামী লীগ লাশ পড়তে দেবে, এটি আওয়ামী লীগ চায়নি। আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে যেন কোনোভাবে হতাহত না হয়। এবং ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা অনেক ধরনের অসৌজন্যমূলক কথাবার্তা বলেছে, অনেক ধরনের অসৌজন্যমূলক বক্তৃতা করেছে, এবং পুলিশের সম্মুখোমুখি হয়ে পুলিশকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। কোটার পুলিশ বলে তাকে অনেকেই মানে অপমানিত করবার চেষ্টা করেছে। এরপরেও কিন্তু সবসময় সর্বক্ষেত্রে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছে, কারণ নির্দেশনা ছিল যে কোনো ছাত্র যেন আহত না হয়, ছাত্রদের গায়ে যেন হাত দেওয়া না হয়। কারণ অযথা এই এই ধরনের একটি ঘটনা ঘটলেই তো আন্দোলনের উপাদান আসবে, উপাদান আসলেই তো ক্ষতিকর হবে পরিস্থিতি। কারণ জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত তো খুব পিসফুল টাইম ছিল। এই পিসফুল টাইমে কারণ দেশটা তো এগিয়ে যাচ্ছে পিসফুল টাইমের কারণে, এবং আমাদের একটা ট্রানজিশনের পিরিয়ড চলছে ওই সময়টা, স্বল্প মানে উন্নয়নশীল দেশ থেকে আপনার ট্রানজিশনের গ্রাজুয়েশনের পিরিয়ড চলছে। তো এই সময়টা কোনো
আনরেস্ট জননেত্রী শেখ হাসিনা চাননি, এই কারণে সবসময় পিসফুল থাকার চেষ্টা করেছেন। এই যে পুলিশকে পিসফুল রেখেছেন, আর্মি কি বলে, র্যাবকে পিসফুল রাখার চেষ্টা, সবসময় নির্দেশনা ছিল যে সহনশীল আচরণ করা। এই সময়ে ওই ম্যাটিকুলাস প্ল্যান করেই, ভাড়া করা বা প্রশিক্ষিত কিলার দিয়েই বেশ কিছু ছাত্র হত্যা করা হয়েছে। সবসময় মানুষ, ছাত্রের লাশ, শিশুর লাশ, এটি ইমোশনের জায়গা, এটি আবেগের জায়গা। তো যখনই লাশটা পড়েছে এবং এই লাশটার দায় দায়িত্ব সরকারের উপর ফেলে দেওয়া হয়েছে, যেহেতু আমরা সরকারে ছিলাম, হত্যা করেছে তারা একদম ম্যাটিকুলাস প্ল্যান দিয়ে। কারণ সাকওয়াত সাহেব তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হারালেন সত্যি কথা বলার জন্য, মুখ ফসকে সত্যি কথা বলেছেন যে তারপর সেভেন ওরাও পয়েন্ট বলেছে যে এই প্ল্যান ফেল হলে আরো একটা প্ল্যান ছিল, হ্যাঁ, প্ল্যান বি এবং ছিল, বিভিন্ন তখন সমন্বয়কারীরা বিভিন্ন সময় কিন্তু সময় অকপটে কথা সত্যগুলো, বলেছে, হ্যাঁ সত্যগুলো বলেছেন, এবং তারা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছিলেন। নিয়ে তো যাচ্ছিল। সেই জায়গায় পরিকল্পিতভাবে লাশ ফেলে মানুষকে ইমোশনালি অ্যাটাচ করা হয়েছে। অ্যাটাচ করানোর পরে মূল উদ্দেশ্য ছিল কিন্তু ৭১, মূল টার্গেট ছিল বঙ্গবন্ধু, মূল টার্গেট ছিল বঙ্গবন্ধু, শেখ হাসিনা, মূল টার্গেট ছিল ৩২ নম্বর, মূল টার্গেট ছিল সংবিধান, মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ, জাদুঘর। হ্যাঁ, জাদুঘর। এবং এই টার্গেটটি, দেখেন, ৪ তারিখ পর্যন্ত কোথাও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি। ৫ তারিখে সকালবেলা আক্রমণটাই করা হলো ৩২-এ, এবং আ- আক্রমণটা করার মধ্য দিয়ে ৩২-এ আঘাত করার সাহসদের আগের সামরিক জান্তারাও পায়নি, তাদের পূর্বপুরুষরাও পায়নি। একটা পরিস্থিতিতে ৩২-কে এবং ৩২-এর যে আঘাত করাটা, এটি একটি পরিকল্পিত, পূর্ব পরিকল্পনা, মেটিকুলাস প্ল্যানের অংশ। এভাবেই তারা এটা চেষ্টা করেছেন, এবং ঠিক আস্তে আস্তে জনগণের সামনে, বিশেষ করে যারা প্রগতিশীল, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা দেশটাকে ভালোবাসেন, যারা একটি মুক্ত সমাজ চান, হ্যাঁ, যারা একটি মুক্ত বুদ্ধির চর্চার ক্ষেত্র উন্মোচন করতে চান, তারাও অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, শিক্ষার্থীরা, শিল্পীরা, বুদ্ধিজীবীরা, সাহিত্যিকরা। এবং তারা ওই সময় ভাবাবেগে পড়ে আন্দোলনে গিয়েছিলেন। এবং ৫ তারিখে পরে আজকে দেখুন, আন্দোলনে তো ডান বাম মধ্য অনেকে গিয়েছেন। ঠিক ৫ তারিখের পরে যারা শুধুমাত্র ৪৭-কে ধারণ করে, যারা ৭১-এর চরম বিরোধী, তারাই কিন্তু রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে ফেলেছে। বাকি আন্দোলনকারীরা সবাই কিন্তু উপেক্ষিত। অনেকেই মাথা উঁচু করে, কচ্ছপের মতো মাথা উঁচু করে একটু নিজের উপস্থিতি বিশ্বাস নাই। জানান দেবার চেষ্টা করেন, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা অপাঙ্ক্তেয় হয়ে গেছেন। এবং স্বপন যারা, ভাই, এটা তো তারা বুঝবে, কারণ বামেদের মধ্যেও শুনলাম যে দুইটা ভাগ হয়ে গেছে। একটা মার্কিন সাম্রাজ্যবাদীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, রোড মার্চ করেছে গতকালকে। তারা বন্দর, করিডোর, সেন্ট মার্টিন এগুলোর দেবে না। আমি জানতে চাচ্ছি, বিএনপিকে ব্লাব দেওয়া হয়েছে বিষয়টা এরকম। আমি তখনকার ব্লাব আর কি দেখেছে বিএনপি, হ্যাঁ, এখন তো আরো বড় ব্লাফে পড়ে গেছে। এখন তো আরো বড় ব্লাফে, এখন তাদের রাজনৈতিক মানে লন্ডন লন্ডন অস্তিত্ব টিকবে লন্ডন কিনা। বৈঠক, হ্যাঁ, লন্ডন বৈঠকের পরে আদৌ তাদের ভাগ্যে কি আছে, এটি ভয়ঙ্কর। আহ, এটি এটি সময় বলে দেবে। কারণ কি, এখানে আমার একটা অবজারভেশন আছে, আপনি তো অনেক বেশি জানেন। আহ, না, আওয়ামী আমি লীগ বিষয়- হুম, আমি বেশি আওয়ামী এর বিষয়ে লীগের জানি। আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ। এটা গত 11 মাসে আরো প্রমাণিত হয়ে গেছে। যারা বলতো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ ছিনতাই করে নিয়ে গেছে, আসলে না। আওয়ামী লীগকে ধারণ করে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তাদেরকে বলতে হবে এই কথাটা, এবং আমরা এটা স্বীকার করব। কিন্তু বিএনপি তো আসলে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট দিয়ে সমস্ত মানে জামাতকে এস্টাবলিশ করে একটা দল তৈরি হয়েছিল। এখন জামাত এবং তার যে সহযোগী এই টিম বি টিম, এখন নতুন যে কিংস পার্টি বাচ্চাদেরকে ছাত্রদেরকে নিয়ে হলো, ওরা তো নিজেই একটা এন্টিটি হয়ে দাঁড়িয়ে গেছে। সুতরাং বিএনপির যে একটা ফোর্স ছিল, অ্যান্টি আওয়ামী ফোর্স, এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ, যদিও জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, এবং সেক্টর কমান্ডার উনি, জেড ফোর্সের, রাইট? সো কিন্তু তারপরে ওদের রাজনৈতিক পথ চলাটা দেখলে বোঝা যায় যে তারা যে সেন্টিমেন্ট বা যারা যেই ভোট ব্যাংককে নিয়ে আগিয়ে যাচ্ছিল, সেই ভোট ব্যাংক তো এখন
আলাদা হয়ে গেছে। সুতরাং বিএনপির রাজনীতি ধীরে ধীরে দুর্বল হবে, এই জিনিসটা ইভেনচুয়ালি হয়তো আমরা বুঝতে পারবো। কিন্তু আওয়ামী লীগের যে সলিড ভোট ব্যাংক বা আওয়ামী লীগের যে সলিড ফলোয়ার বা সমর্থক, তারা তো একই জায়গায় আছে। হুইচ ইজ মানে 5ই আগস্টের পরের অনেক ঘটনা যখন অ্যানালাইসিস করি, আমার কাছে মনে হয় আমরা প্রচণ্ড খারাপ অবস্থায় আছি। কিন্তু একটা লাইট আমার কাছে লাগে, যে আমরা বুঝতে পারছি, জাতি বুঝতে পারছে আম, কে আমাদের, কে আমাদের নয়। যেটা 16 বছর আসলে স্বপন ভাই আপনারা নিজেরাও জানেন আপনাদের কোন কোন জায়গাগুলোতে ভুল হয়েছিল। এইবার আমি যে প্রশ্নটা করতে চাই, আম, স্বরাষ্ট্রমন্ত্রী আম, বলেছেন একজনের শোতে যে 5ই আগস্টের আগে ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সেনাবাহিনী সব ম্যানেজ করে ফেলবে। আপনার সেনাবাহিনীকে নিয়ে কি অভিমত? আপনি তো একজন সাংগঠনিক সম্পাদক। আমি আমি সেনাবাহিনী নিয়ে কোনো নেতিবাচক শব্দ চয়ন করা আমার মতো একটা রাজনৈতিক কর্মীর পক্ষে সম্ভব নয়। আচ্ছা। আহ তবে এই কথাটি আমি কামাল ভাইয়ের আগে আমি নিজেও একটা শোতে, তাইমুর তুষার একটা শোতে আমি বলেছিলাম। আমি শব্দটি সেনাবাহিনী ব্যবহার করিনি, আমি রাষ্ট্রযন্ত্র বলেছিলাম। তো আচ্ছা। রাষ্ট্রযন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা আমাদের এই পতনের অন্যতম কারণ। দারুণ। তো রাষ্ট্রযন্ত্র বলতে আপনার এখানে শুধু সেনাবাহিনী আহ ব্যবহৃত হয়, কারণ সেনাবাহিনী তো আপনার বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা একটা বড় দায়িত্ব তাদের। এরপরও দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সহযোগিতা করা এবং অভ্যন্তরীণ পিস বা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বপন ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। শুধু দর্শক শ্রোতারা, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আপনার প্রতিবেশীটির দিকে খেয়াল রাখুন। হোক সে আওয়ামী লীগ, হোক সে নারী, শিশু, সংখ্যালঘু, আপনাদের সবাই ভালো থাকবেন। আপনার প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখুন, আপনার বাসার কন্যা শিশুটির দিকে লক্ষ্য রাখুন, এবং তাকে ভালো কিছু শেখান, দেশকে ভালোবাসতে শেখান। আপনাদের শুভকামনায় আজকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।